কি ফালতু একটা জায়গা এটা, না কোনো বিদ্যুৎ আছে না ভালো কোনো ইকুইপমেন্ট। সত্যি বলতে পস্তাচ্ছি আমি। আমি তো বলি তুমিও চলে এসো শালিনী, কাজ করে না হলেও আমি তোমাকে দেখেই আমার টাইম পাস করে নেব। আমি আমার স্ত্রীর সাথে কথা বলতে বলতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়। এটাই ছিল আমার কাজ, দিনের বেলা মশা মারা আর রাতে আমার স্ত্রীর সাথে কথা বলা। আমি পেশায় একজন সরকারি ডাক্তার, আর শহর থেকে বদলি করে আমাকে এই গ্রামে পাঠানো হয়েছে। আমাকে এই ফালতু গ্রামে পাঠানো হয়েছে কারণ আমি সরকারি ওষুধ চুরি করার সময় ধরা পড়ে গিয়েছি। কথাটা তো সত্যিই ছিল, একজন সরকারি ডাক্তার কি এমন পায় 16 ঘন্টা কাজ করার পর সামান্য বেতন? এমনিতে ওষুধ চুরির সাথে আমি একাই জড়িত ছিলাম না, কিন্তু আমার তুলনায় যারা বড় ডাক্তার ছিল তাদের নজরে আমি ছোটই ছিলাম, তাই গুনাহগার শুধু আমিই হয়েছিলাম। এখনো কেস চলছে, যদি সবকিছু ঠিক থাকে তাহলে হয়তো আমাকে আবার কলকাতা ডেকে নেবে, কিন্তু মামলা ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত আমাকে এখানেই থাকতে হবে। সপ্তাহ পার হয়ে গিয়েছিল, কিন্তু একটা রোগীও আমার ক্লিনিকে আসেনি। যখন আশেপাশের লোকজনদের থেকে খোঁজ খবর নেই, তখন জানতে পারি এখানকার লোকেরা আয়ুর্বেদিক ওষুধ নিতেই বেশি পছন্দ করে। এমনিতে আমার জন্য তো সব ভালোই ছিল, খামোখা টেনশন কে নেবে? এমনি এক রাতে আমি আমার স্ত্রী শালিনীর সাথে কথা বলে ক্লিনিকেই ঘুমিয়ে পড়েছিলাম। তখনই হঠাৎ ক্লিনিকের ফোন বেজে ওঠে। ফোনের আওয়াজ শুনে প্রথমে আমি তো চমকে উঠি। এই ক্লিনিকেরও আবার ফোন চলে? যদি আগে জানতাম তাহলে আমি সারাদিন এটা দিয়েই কথা বলতাম, শুধু শুধু আমার মোবাইলের বিল বাড়াতাম না। আমি নিজের সাথে নিজে কথা বলতে বলতে ফোন উঠাতেই যাচ্ছিলাম, কিন্তু ফোন আমি উঠানোর আগেই কেটে যায়। হ্যাঁ, ভালোই হয়েছে কেটে গিয়েছে, নয়তো আমি এই ফোনটা কাটার জন্যই তো এসেছিলাম। কার এত সময় এত রাতে বাইরে যাবে? আমি নিজের সাথে কথা বলতে বলতেই আবার ঘুমানোর জন্য চেয়ারের দিকে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু তখনই আবার ফোনটা বেজে ওঠে। এবার আমি প্রচণ্ড রেগে যাই। আমি ভেবেই নিয়েছিলাম ফোন উঠিয়ে আগে অনেকগুলো গালি দেব, তারপর কোনো কিছু ভেবে ফোন কেটে দেব, কিন্তু এবারও আমি ফোন ওঠানোর আগেই ফোনটা কেটে যায়। এখন রাত খুব গভীর হয়ে গিয়েছিল, তাই আমি এই সমস্যার সমাধান আগেই ভেবে নেই। আমি তৎক্ষণাৎ ফোনের তার খুলে দেই আর আবার আমার চেয়ারের দিকে হেঁটে যাই, কিন্তু আমি শান্তিতে চেয়ারে বসার আগেই ফোন আবার বেজে ওঠে। কিন্তু এবার ফোনের ঘন্টার সাথে আমার শরীরটাও কেঁপে ওঠে। আমি এখন কোনো অশুভ ঘটনার ইঙ্গিত পাচ্ছিলাম। আমি পা টিপে টিপে আবার ফোনের কাছে এগিয়ে যাই। যখন আমি ফোনটার কাছে যাই তখন দেখি ফোনের তার লাগানো। কিন্তু এটা কিভাবে সম্ভব? 1 মিনিট আগেই তো আমি ফোনের তার খুলে রেখেছিলাম, আর আমি ছাড়া এই পুরো ক্লিনিকে তো আর কেউই নেই। তাহলে এটা একাই কিভাবে জোড়া লেগে গেল? তখন আমার মনে শুধু এই প্রশ্নটাই ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু এবার ফোন কাটার আগেই আমি ফোনটা উঠিয়ে নেই। কে আপনি? আর যদি কথাই বলতে না চান তাহলে ফোন কেন দিচ্ছেন বারবার? টাইম দেখেছেন? চুপচাপ ঘুমিয়ে পড়ুন, যান। আমি ফোনের ওপাশে কারোর কোনো কথা না শুনে ফোনটা রেখে দেই, কিন্তু এবার আমি চেয়ারের দিকে না যেয়ে সেখানেই দাঁড়িয়ে থাকি। আমার বিশ্বাস ছিল যে ফোন আবার বেজে উঠবে, কিন্তু এটা হয়তো আমার মনের ভুল ধারণা ছিল। আমি প্রায় আধ ঘন্টা পর্যন্ত ফোনের কাছে দাঁড়িয়েছিলাম, কিন্তু ফোন থেকে একটি আওয়াজও বের হয়নি। এখন যখন আমি আমার ঘুমের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম, তখন আমি টেলিফোনের তার বের করি আর ফোন থেকে রিসিভারটা আলাদা করে রাখি আর ঘুমানোর জন্য আমার চেয়ারের দিকে যেতে থাকি। রাত এখন প্রায় চূড়ায় পৌঁছে গিয়েছিল, আর আমি স্বপ্নে আমার স্ত্রীর সাথে রোমান্স করছিলাম। তখনই আবার টেলিফোনটা বেজে ওঠে, যার আওয়াজ শুনে আমি প্রচণ্ড রেগে যাই। তারপর যখন ফোনের কাছে যাই তখন দেখি ফোনের রিসিভার তার উপরেই রাখা আছে, আর তার আবার কারেন্টের ফ্ল্যাগের সাথে জুড়ে আছে। সত্যি বলতে তখন আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, যেটাকে আমি আমার রাগে বদলে দিই আর ফোন উঠিয়ে জোরে মাটিতে আছাড় মারি। মাটিতে পড়ার সাথে সাথে ফোন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তারপরও যখন আমার মন ভরে না, তখন আমি টেলিফোনের তারগুলো ছিঁড়ে ফেলি। আমার চোখগুলো তো টেলিফোনের টুকরোগুলোকেই দেখছিল, কিন্তু আমার মন বলছিল এই ফোন আবার বেজে উঠবে।
তাই ফোনের টুকরোগুলোকে আমি সেখানে উঠিয়ে নেই আর সেগুলো নিয়ে বাইরে চলে আসি, আর সেটাকে শরীরের সব জোর দিয়ে যত দূরে ফেলা সম্ভব তত দূরে আমি ফেলে দেই। আমি আবার ভয় ভীতু হয়ে চেয়ারের উপর এসে বসে পড়ি। ঘুম এখন আমার চোখে পুরোপুরিভাবে উড়ে এসে বসেছিল। এখন তো আর টেলিফোন বেজে উঠবে না। টেলিফোন বেজে ওঠার জন্য তো তাকেও থাকতে হবে। হ্যাঁ, মনে মনে নিজের কাজে খুশি হয়ে আমি আবার ঘুমের কোলে ঢলে পড়ছিলাম, কিন্তু তখন আমি ঘুমাতে চাইছিলাম না। অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আমি এখন আমার স্ত্রীর সাথেও কথা বলতে পারবো না। তাই আমি একটু ফালতু গেম খেলতে শুরু করি। কয়েক মিনিট পার হতেই হঠাৎ করে ফোনের ডিসপ্লে ব্লাস্ট হয়ে যায়। ফোন ফাটার ফলে আমার হাতের আঙ্গুল কেটে গিয়েছিল। রক্ত তো এমনভাবে গড়িয়ে পড়ছিল যেন কোনো কল থেকে পানি গড়িয়ে পড়ছে। আমি ব্যথায় কাতরাতে কাতরাতে কেবিনের ভিতরে যাই আর নিজেই আমার চিকিৎসা করতে শুরু করি। আমার হাত এতটাই ব্যথা করছিল যে আমি আপনাদের সেটা ব্যাখ্যা করে বোঝাতে পারবো না। কিন্তু আমি আমার চিকিৎসা শুরু করার আগেই পুরো ক্লিনিকের বিদ্যুৎ চলে যায়। পুরো ক্লিনিক অন্ধকার হয়ে গিয়েছিল। উফ, এখনই এই লাইট যেতে হলো। শালা এক সমস্যা শেষ হতে না হতেই আরেক সমস্যা হাজির হয়ে যায়। এখন আমি এক হাত দিয়ে আরেক হাতের ব্যান্ডেজ করব, নাকি এই অন্ধকারের মাঝে পুরো ক্লিনিকে টর্চ খুঁজে বেড়াবো? রাগের মাথায় আমি জিনিসপত্র ভাঙতে ভাঙতে আমি টর্চ খোঁজার কাজে লেগে পড়ি। এক মুহূর্তের জন্য তো আমার মনে হয়েছিল আমি কাল সকালে সূর্য দেখতে পাবো না, কারণ আমার হাত থেকে গড়িয়ে পড়ার রক্ত থামারই নাম নিচ্ছিল না। কিন্তু আমার প্রাণ তখন ফিরে আসে যখন আমি একটি বুকশেলফের উপর একটি টর্চ খুঁজে পাই, যার আলোতে আমি আবার আমার চিকিৎসা করতে শুরু করেছিলাম। কিন্তু যেটার ভয় আমার মনে ছিল সেটাই হলো, আমি আবার আমার কেবিনে ঢুকতেই ফোন বাজার আওয়াজ পাই। ফোনের আওয়াজ শুনে আমার সমস্ত শরীর ঠান্ডা হয়ে যায়। এই সময় আমার ভয়ের কোনো সীমাই ছিল না। সত্যি এখন আমার হাত পা কাঁপা শুরু করেছিল। আমি টর্চ দিয়ে আস্তে আস্তে ক্লিনিকের আনাচে কানাচে খুঁজতে থাকি। আমার হাত কাঁপছিল। টর্চের আলোতে আমার নজর ঘুরিয়ে ঘুরিয়ে আমি নিজেকে শুধু একটাই প্রশ্ন করছিলাম, সত্যি কি এই বিল্ডিংয়ে কোনো ভূত প্রেত অথবা কোনো ডাইনি আছে? কারণ আমি একজন ডাক্তার, যে কোনো চমৎকারের উপর বিশ্বাস করার আগে আমি আমার চিকিৎসাবিদ্যার উপর বিশ্বাস করি। কিন্তু আজ এই সব বিশ্বাস করতে আমার ইচ্ছা করছিল না। আমি এই ভাবনায় ডুবে খুব লক্ষ্য করে ক্লিনিকটাকে খুঁজছিলাম। তখনই হঠাৎ আমার হৃদস্পন্দন থেমে যায়। আমার চোখের ঠিক সামনে টর্চের আলোতে সেই টেলিফোন বাজছিল, একদম ঠিকঠাক নতুনের মতো। এবার আমি ফোন ওঠানোর জন্য তার কাছেই যাই না, সেটা বাজতে দেখছিলাম। কিন্তু এবার ফোন এক নাগারে বেজেই যাচ্ছিল। ফোনের আওয়াজ শুনে আমার মাথা ফেটেই যাচ্ছিল। এমনটা মনে হচ্ছিল যেন সেই ফোন আমার মাথার উপরেই বাজছে, যার কারণে আমার মাথা ঘুরছিল। কিন্তু এরও একটি কারণ ছিল, সেটা হলো আমার হাত থেকে গড়িয়ে পড়তে থাকা আমার রক্ত। বিনয়, ফোন বাজতে দে। জলদি তুই তোর হাতে ব্যান্ডেজ কর আর এখান থেকে জীবিত বের হ। এখানে যা কিছু হচ্ছে তা সব কিছু তোর চিন্তারও বাইরে। আমি এই সব বলে আমার মনে সাহস বাড়াচ্ছিলাম, কিন্তু যখনই আমার চোখ খুলি তখনই সেই ফোন ঠিক আমার সামনে কেবিনের টেবিলের উপরে বেজেই যাচ্ছিল। আমি দ্রুত টেলিফোনের রিসিভার উঠিয়ে নিই আর বলি, আমি তোমার সামনে হাত জোর করছি। কে তুমি আর কেন আমাকে এভাবে বিরক্ত করছো? আর ফোন করো না, আমার মাথাটা ফেটে যাচ্ছে, আমি পাগল হয়ে যাব। হ্যালো, কেউ আমাকে শুনতে পাচ্ছ? আরে কথা তো বলো। আমি এত করে বলার পরও যখন কোনো আওয়াজ শুনতে পাই না, তাই আমি ততক্ষণে ক্লিনিক থেকে বের হওয়ার জন্য দৌড় লাগাই। কিন্তু ক্লিনিকের সব দরজাই বন্ধ ছিল। এমনকি কেউ একজন জানালাতেও জালি লাগিয়ে দিয়েছিল, যেন কেউ এখান থেকে পালাতে না পারে। আমার মৃত্যুর ভয় এখন আমাকে গ্রাস করে নিচ্ছিল। আমি ক্লিনিক থেকে বাইরে বের হওয়ার জন্য ক্লিনিকের সব দরজা পিটাই, চিৎকার চেঁচামেচি করি, কিন্তু আমাকে সাহায্য করার জন্য কেউই আসেনি। ক্লিনিক থেকে বের হওয়ার সকল চেষ্টা ব্যর্থ হয়। তারপর আমি যখন পিছনে ঘুরে তাকাই, তখন দেখি মাটিতে হাজার হাজার টেলিফোন ছড়িয়ে আছে। আমি এতগুলো টেলিফোন দেখে একদম চুপ হয়ে যাই।
রুমের মধ্যে শুধু আমার হৃদস্পন্দনই শোনা যাচ্ছিল। তখনই হঠাৎ প্রথমে মাটিতে থাকা ফোন বেজে ওঠে, তারপর টেবিলের উপরের, তারপর আলমারির। এভাবেই সব টেলিফোন একসাথে বেজে উঠছিল, যেগুলোর আওয়াজ শুনে আমি পাগল হয়ে যাই। আমি পাগলের মতো কখনো টেলিফোনে লাথি মারতাম বা টেলিফোনের তার ছিঁড়ে ফেলতাম, কিন্তু আমার সব চেষ্টা ব্যর্থ হয়। টেলিফোনের আওয়াজ শুনে আমার মাথাটা ফেটে যাচ্ছিল, আমার চোখের সামনে অন্ধকার ছেয়ে গিয়েছিল। আর কখন যে আমি সারা জীবনের মতো ঘুমিয়ে পড়ি তা আমি বুঝতেই পারিনি। পরের দিন সকালে আরো একটা আত্মহত্যা। জানি না মানুষ মরার জন্য কেন এখানেই আসে। হাবিলদার ধনীরাম রিপোর্ট বানিয়ে ইন্সপেক্টর দুশান্তকে বলে। এতে ইন্সপেক্টর দুশান্ত বলে, আরে ধানি, তুই এখন ব্যাপারটা বুঝতে পারিসনি। এই নিয়ে এই ক্লিনিকে 13টা আত্মহত্যা। যে এখানে আসে সে মরতে না, বরং তাকে এখানে মারার জন্যই পাঠানো হয়। আমি নিশ্চিত এর উপরেও কোনো মামলা চলছে। হ্যাঁ স্যার, ওরা তো 150 কোটি টাকার সরকারি ওষুধ চুরি করেছিল, এজন্যই ওকে এখানে ট্রান্সফার করা হয়। বেচারা মরার জন্যই এখানে এসেছিল। ইন্সপেক্টর দুশান্ত সিগারেট টেনে বলে, এমনিতেও সুইসাইড করার জন্য কোনো হাতিয়ার ব্যবহার করেছে? হাতিয়ারের কথা বাদ দিন স্যার, ও তো টেলিফোনের তার দিয়েই নিজের গলা চেপে ধরেছিল। আর এর আগে যে এসেছিল সে তো নিজের অপারেশন নিজেই করেছিল, আর তার আগের জন তো নিজেই নিজেকে টুকরো টুকরো করে কেটে ফেলেছিল। জানি না কি আছে এই ক্লিনিকে, সে যেই আসে আত্মহত্যা করে। এতে ইন্সপেক্টর দুশান্ত তার মুখ থেকে সিগারেটের বড় একটা ধোঁয়া বের করে বলে, ধানি, আমি জানি না, কিন্তু ওদের যে মারার জন্য এখানে পাঠায় সে নিশ্চয়ই এই ক্লিনিকের ব্যাপারে কিছু না কিছু তো জানেই। খুব চালাকির সাথে সে তার পথের কাঁটা সরিয়ে দেয়। যদি তুইও জানতে চাস তাহলে তুইও এই ক্লিনিকে এক রাত কাটা, তারপর এই রহস্যটা আমাকে বলিস, কেমন? আর আপনিও যদি এই ক্লিনিকের রহস্য জানতে চান তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট বক্সে বলুন আপনি কি এই ক্লিনিকে একটি রাত পার করতে চান। ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন। হয়তো পরবর্তী রূপ কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।